প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। ডেলি apondesh.com-এর ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে আজকে আমরা একজন বিশেষ ব্যক্তিকে সামনে নিয়ে এসেছি, যিনি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অঙ্গনে কাজ করেন। আমি তার পরিচয়টা না দিয়ে আপাকে বলছি আপার একটু ছোট্ট পরিচয়টা দিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপন দেশ পত্রিকার দর্শকদেরকে শুভেচ্ছা। আমি একজন শিক্ষক, মূলত শিক্ষকতা করি আর নারীবাদ নিয়ে কাজ করি। আর সমাজের বিভিন্ন অসঙ্গতি, তারপরে রাজনৈতিক যে সমস্ত টার্ময়েলের মধ্য থেকে আমরা যাই, সময় অসময় ওই বিষয়গুলিকে বিশ্লেষণ করি। আমার একটা বড় আর কি কনসার্নের বিষয় হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের নারীদের অবস্থা। তো সব মিলিয়ে এই সব কিছু, বিদেশে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করা পরেও আমার দেশের প্রতি বা দেশের একটা ভালো কিছু হোক, দেশের প্রতি একটা ভীষণ মায়া থাকে, যার কারণে দেশের একটু যদি জানতে চাই যে আমির হামজা এবং সমাজে আরও যে নগ্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, আমরা দেখলাম যে নির্বাচনের পরও একটা প্রতীকে ভোট দেওয়ায় সে নারী ধর্ষণের শিকার হলো। সামগ্রিক এই বিষয়টাকে আপনি একজন শিক্ষক হিসেবে রাষ্ট্রের প্রতি এবং সমাজের প্রতি আপনার কী পরামর্শ থাকবে? আমার এতটুকুই পরামর্শ যে আমাদের যে নতুন প্রজন্ম, যারা কিনা আপনার এই আমির হামজার মতো মানুষদেরকে ফলো করে এবং তাদেরকে বাহবা দিচ্ছে, কারণ নতুন প্রজন্ম তো শিক্ষিত প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম, তারা আমাদের থেকে বেটার। যেমন আমার মেয়ে আমার থেকে অনেক বেশি জানে, কারণ হচ্ছে তারা ইন্টারনেটের যুগে জন্ম হচ্ছে। তো এই যে মানে এই মানুষগুলি যে তাদের সাইকোলজিকে শেপ করছে, তাদের সোশ্যাল বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করার আর কি এক ধরনের যে রাইট সেটা পেয়ে গেছে এবং এই যে ইনফ্লুয়েন্স করতে পারছে, এই জিনিসটা আমাদের জন্য অনেক বিপজ্জনক। এবং এটা যাতে না হয়, এটার জন্য ইমিডিয়েট অ্যাকশন দরকার। যেমন ধর্ষকের বিচার ইমিডিয়েটলি দরকার। ধর্ষকের যে বিচার হচ্ছে সে ব্যাপারে অনেকে অ্যাক্টিভ থাকে ভীষণ। তো সেই ব্যাপারগুলিতে যেমন সোশ্যাল মিডিয়াতে অনেকেই সেটা নিয়ে লেখালেখি করছে, নিউজ পেপারগুলি লিখছে, বা আইনও আছে। সো ওই আইনের যে ইমপ্লিমেন্ট, তরুণহত্যার বিচার এখনও হয়েছে কিনা আমি জানি না, হয়নি মনে হয়। তো এগুলির ইমিডিয়েট বিচার দরকার। এবং এই যে মাদ্রাসায় শিশু বলৎকার যে হচ্ছে, সেই জিনিসটাকে কোনো নিয়ন্ত্রণের কোনো মাধ্যমই নাই, কেউ কথা বলতে সাহস রাখে না। সেই জায়গায় কি বলা হয় যে আমাকে শয়তানে পেয়েছিল তাই আমি বলৎকার করেছি। এই যে জায়গাগুলি, এগুলি শক্ত হাতে আইন প্রয়োগ করে, আইন দ্বারা এই বিহেভিয়ারকে কন্ট্রোল করতে হবে। সমাজের যত অসঙ্গতি, অসংলগ্ন বিহেভিয়ার যেগুলিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেগুলি সবসময় আইনের প্রয়োগের মাধ্যমে মানে এগুলিকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ সরকার করতে পারে। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের প্রয়োগ, এগুলির ব্যাপারে সবচেয়ে বড় যার ভূমিকা সে হচ্ছে সরকার। এবং নাগরিকদের অনেক বেশি সচেতন হতে হবে। সচেতন নাগরিক তৈরি করার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলির দলীয় রাজনীতির লেজুরবৃত্তি না করে তাদের মূলত যেটা করতে হবে, এই যে দেখেন বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলি নেপালের সাথে তুলনা করে, নতুন সরকার এসেই রাজনীতি বাদ দিয়ে দিয়েছে, যে দলীয় রাজনীতি করতে পারবে না ক্যাম্পাস। আর আমাদের দলীয় রাজনীতির কেন্দ্রভূমিতে পরিণত হয়, যার ফলে কি হয়, সব কিছুই রাজনৈতিক। একটা ধর্ষক যদি কোনো রাজনৈতিক দলের হয় সে বেঁচে যায়, একটা হেনস্থাকারী যদি জামাতের বা কোনো দলের হয় সে বেঁচে যায়। তো এইভাবে একটা দেশ চলতে পারে না। একটা দেশের আইন নিজের মতো চলবে, দল তার মতো চলবে, শিক্ষা ব্যবস্থা নিজের মতো চলবে। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক এদের রাজনীতি করার কারণেও এই দেশ কলুষিত হয়েছে। তো সব মিলিয়ে এই ইনস্টিটিউশনগুলি এতটাই কারাপ্ট, এই করাপশনের মধ্য থেকে বের করে না আনতে পারলে আইনেরও প্রয়োগ হবে না, দেশ আমাদের জন্য সেফও থাকবে না। এবং আমির হামজাদের মতো বক্তারা সারা জীবন পার পেয়ে গেছে নারী হেনস্থাকারের। সারা জীবন আপনি দেখেছেন যে ওয়াজকারীদের অর্ধেক সময় যেত হচ্ছে নারীদের গালাগালি করে, এবং সেটা সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে, কিচ্ছু বলেনি। আবার এখন তারা রাজনীতি করা শুরু করেছে, এখন সবাই রাজনৈতিক বক্তব্য, সেখানে নারীরাও আসে। সুতরাং এই মানুষগুলিকে ধর্মের নামে ছেড়ে দেওয়া বা
ধর্ম ব্যবসা করতে দেওয়া এবং তাদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখার না দেখে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনার প্রত্যেকটা নাগরিক রেগার্ডলেস অফ দেয়ার আইডিওলজি এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, না হয় কোনোভাবেই এই দেশের এই যে হেনস্থা, এই নারী হেনস্থা বলেন, পুরুষ হেনস্থা বলেন, বা অন্য জেন্ডারকে হেনস্থা বলেন, অথবা রাজনৈতিক হেনস্থা, এটা কখনো মুক্ত হবে না। এবং আমাদের দেশের অর্থনৈতিক সংকট এই সব সংকটের সাথে জড়িত। এই সংকট আমরা মোকাবেলা করতে সক্ষম হব না, কখনো আমরা মাথা উঁচু করে একটা উন্নত দেশ হিসেবে আমরা দাঁড়াতে পারবো না, এটা ইম্পসিবল। আমরাও সেরকম করেছে, যেভাবে ম্যাডাম বলেছিলেন, রাষ্ট্র তার আইন প্রয়োগ করুক, সমাজ সচেতন হোক, এ প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা একটা পজিটিভ রিফরমেশনের জন্য, যেটাকে সংস্কার বলে, সংস্কার শুনে এসছি। তো যার জন্য আমরা যারা আসলে শিক্ষক, আমাদের কথা বলেই যেতে হবে। আপনাদের প্রফেশনে আপনারাও জার্নালিজম, আপনারাও ওখান থেকে কথা বলে যান। তো সবাই মিলে আমরা অসঙ্গতিগুলি বা যে প্রবলেমগুলি আমরা ফেস করছি, বা একজন নারী হিসেবে আমি যখন দেশের বাইরে থাকি তখন শিক্ষক হিসেবে সেখানে কিভাবে আমার ডেইলি নেগোসিয়েশন, আমি সেইভাবে কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি, আর এখানে কতটা অবস্ট্রাকল ফেস করি, এই সমস্ত বিষয় নিয়ে মূলত কথা বলে থাকি। আমার পুরো নাম নাহিদ আক্তার। প্রিয় দর্শক, আজকে বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস। আমরা আপার সাথে আলোচনা করব দেশে এবং দেশের বাইরে যে নারী নিরাপত্তা, এই নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলবো। আপা, যদি প্রথম বলি যে আপনি বাংলাদেশ এবং বিদেশ দু জায়গায় আপনার অবস্থান, কোন দেশের নারীরা কী অবস্থায় আছে আপনার দৃষ্টিতে? আমি যেহেতু বিভিন্ন দেশে গিয়েছি, থেকেছি, ঘুরেছি, অ্যাট দ্য সেম টাইম একেবারে দীর্ঘদিন ধরে বসবাস করেছি। তো আমি মূলত এমন একজন ব্যক্তি যে বিদেশে সাধারণত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, মেট্রো যেটাকে বলে, মেট্রো বলে, ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ড বলে। ইংল্যান্ডে আমি পড়াশুনো করেছি, জব করেছি। আমি রাশিয়াতে দীর্ঘদিন পড়াশোনাও করেছি এবং রাশিয়াতে আমি জবও করেছি। আমার জন্ম বাংলাদেশে আমি শিক্ষকতা করেছি এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আমার বাবা যেহেতু একজন চাকরিজীবী, সেই হিসেবে বিভিন্ন জায়গায় থাকাও হয়েছে। তো সব মিলিয়ে যে পরিমাণ হেনস্থা আমি আমার দেশে হয়েছে, যেটা আমার নিজের মাতৃভূমি, যেখানে আমার জন্ম, যার উপরে আমার অধিকার অনেক বেশি থাকার কথা, যেখানে আমার বুক ফুলিয়ে হাঁটার কথা, যেখানে ডিজিটাল স্পেসে সোশ্যাল মিডিয়ায় আমি খুব সেফলি ব্যবহার করতে পারবো, যে দেশ আমাকে নিরাপত্তা দিবে, সে দেশ কিন্তু আমাকে নিরাপত্তা দেয় না, কখনো দেয়নি। বিগত 18 মাস তো একেবারেই নিরাপত্তাহীনতার ভেতরে ছিলাম এবং আমি বিগত বেশ এই লম্বা সময়টা বাংলাদেশেই ছিলাম, একটা বিশেষ কাজে এসেছি এবং শিক্ষকতার কাজও। তো সব মিলিয়ে এখানে নারীদের কোনো নিরাপত্তা নাই। যৌন হয়রানির বিষয়টা আমি ব্যক্তিগতভাবে আমার 17 বছরের প্রবাস লাইফে, শিক্ষকতা জীবনে কখনো আমি এই জিনিসটাকে এক্সপেরিয়েন্স করিনি। এবং আমি আপনাকে বলেছি, বাংলাদেশে কিন্তু আমি মনে হয় স্টুডেন্ট লাইফে 17-18 বছর আগে আমি বাসে বা ট্রেনে চড়েছি। তখন তো দূরপাল্লার ট্রেন ছিল। বাসে চড়েছি খুব কম, খুব বেশি যে চড়েছি তা না, ধরেন কয়েকবার। এছাড়া আমি ধরেন রিক্সা, এই গাড়ি বা যে ট্যাক্সি, বেবি ট্যাক্সি ছিল তখন, এখন যেগুলোকে আমরা সিএনজি বলি, অটো রিক্সা বলি, সেগুলিতে চড়েছি। আর বিদেশে আমি সারাটা সময়ই, আমি যেহেতু একজন চাকরিজীবী মানুষ, আমি কিন্তু আন্ডারগ্রাউন্ড, ইংল্যান্ডে যেটাকে বলে আন্ডারগ্রাউন্ড, রাশিয়াতে সেটাকে মেট্রো বলে, সেই মেট্রোতে চলাফেরা করেছি। আর মেট্রোতে আমি চাকরিজীবী মানুষ হিসেবে পিক আওয়ারে সাধারণত যাওয়া আসা করি। সকালবেলা যেই সময়টার একেবারে ভিড় থাকে ওই মোমেন্টে আমি যাই, আবার আসিও ঠিক 5টা, যখন একেবারেই আপনার মানুষে পরিপূর্ণ থাকে। তো যেটা হয় যে আমার দীর্ঘজীবনের অভিজ্ঞতায়, যারা কিনা ওখানে নেটিভ, যাদেরকে আমি কিন্তু সাদাদের, ওদের যে রেসিজম, ওটাকে আমি অনেক সমালোচনাও করি, কিন্তু এই মুহূর্তে যেটা করছি সেটা সমালোচনা করতে পারছি না, কারণ ইংলিশরা বা ইউরোপিয়ানরা অথবা রাশিয়ানরা
কোনোদিন আপনার দিকে তাকাবে না, আপনার আই কন্ট্যাক্ট করবে না, আপনাকে ব্যাড লুক দিবে না, মানে আপনাকে মানে দৃষ্টি দিয়ে যৌন হয়রানিটা করবে না। তো এখন আমার এরকম অভিজ্ঞতা আছে, আমি আন্ডারগ্রাউন্ডে আমি একটা ছেলের মানে এত কাছাকাছি এসে পড়েছি যে এত প্রেশার, এত মানুষ, যে সে করেছে কি হাতটা উপরে তুলে দিয়েছে, কেন তার হাত ফর সেফটি, যে কোনোভাবেই যেন তার হাতটা আমার হাতে না লাগে রেলিংয়ে। ওই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু আমি যে কয়বার বাংলাদেশে আমি বাসে উঠেছি, প্রত্যেকটা বার আমার বলেছি যে আমার খুব অল্প দিনের অভিজ্ঞতা বাসে ওঠা বাংলাদেশের, এবং প্রতিটা বারই কিন্তু আমার শরীরে টাচ করা হয়েছে, এবং বাসের কন্ডাক্টরও একেবারে একটা বড় ভায়োলেন্সেরও অভিজ্ঞতা আছে। এবং ওই দিন আমার হাজব্যান্ড আর আমি উত্তরা থেকে আসছিলাম। আপনি চিন্তা করেন, আমার সাথে আমার হাজব্যান্ড থাকা, আমার হাজব্যান্ড দেখতে শুনতে লম্বা চড়া একটা লোক, তার পাশে বসেই কিন্তু তার ওয়াইফকে গায়ে হাত দিচ্ছে। তো ওই সময় একটা কেওস হয়েছিল, খুব ব্যাডলি আমাকে টাচ করেছে। আমি যতবার পহেলা বৈশাখে গিয়েছি, আমি খুব কম গিয়েছি পহেলা বৈশাখে, আমি পাবলিক মানে অ্যাক্টিভিটি খুব কম করেছি, কারণ আমার ফ্যামিলি কিছুটা কনজারভেটিভ, যার জন্য যাওয়া হয়নি। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যতবার পহেলা বৈশাখে গিয়েছি, যেহেতু আমি কিছুটা আগের ঘটনা বলছি, ততবারই আমার শরীরে কেউ না কেউ হাত দিয়েছে খুব বাজেভাবে। তো যৌন হয়রানি বাংলাদেশে একটা রেগুলার ব্যাপার। এবং এখানে জবে যেটা হয়, যে আমি যখন বাংলাদেশে চাকরি করেছি তখন আমি দেখেছি যে আমার কিন্তু বসদের অত্যাচারে আমি জবও ছেড়ে দিয়েছি, এরকম একদম ইনস্ট্যান্ট জব ছেড়ে দিয়েছি। বসরা না শুধু, বসের বউ অত্যাচার করে, এটা কি আপনি শুনেছেন কিনা? ধরেন বস যেটা করছে, সে ট্রাই করছে তার ফিমেল এমপ্লয়ীদের সাথে তাদেরকে যৌন হয়রানি করার জন্য, আর বসের বউ কোনোভাবে ওই কানাঘুষা শুনছে যে তাকে ওই মেয়েটাকে বস বারবার রুমে ডাকে। এখন বস তো জানে না, বসের ওয়াইফ তো জানছে না যে কেন ডাকছে। এটা কিন্তু সিরিয়াস একটা প্রবলেম, এই দেশের মারাত্মক প্রবলেম। এবং বস আপনাকে হয়রানি করলে আপনি জবটা ছেড়ে দিতে পারবেন, কিন্তু বসের বউ যেটা করে, আপনাকে সোশ্যালি শেম করে। সে করবে কি, যে আসবে, এসে আপনাকে সমস্ত অফিসের সামনে গালিগালাজ করবে, এবং আপনাকে আপনার জব মানে আমাকে একদিন একজন বলেছিল যে ওই যে জবটা আমি ছেড়ে দিয়েছিলাম, যে আপনি যাতে কোথাও জব না করতে পারেন আমি সেই ব্যবস্থাও করব, মানে বসের বউ বলছে। তো এখন বলেন, একটা মেয়ে তো মেয়েদের দ্বারাও নিরাপদ না, কারণ মেয়েরা তো বুঝে না, কারণ এই যে নারী, সে তো পুরুষের থেকেও পুরুষতান্ত্রিকতায় দীক্ষা পেয়ে সে এই অবস্থানে এসছে। তাহলে আমরা কোথায় যাব? যৌন হয়রানিকে এই সিস্টেম এবং সরকার, আপনি পার্লামেন্টেও দেখেছেন নিশ্চয়ই রিসেন্টলি। তো সব মিলিয়ে আমরা যৌন আর কি যে সহিংস যে ব্যক্তিগুলা, সেই বা ধর্ষক, এদের জন্য এটা একটা মশার যেরকম ব্রিডিং হাব, ময়লা আবর্জনা, এখানে আপনার ধর্ষকদের, নিপীড়কদেরও একটা ব্রিডিং হাব সিস্টেমেটিক্যালি আমরা তৈরি করে দিয়েছি, যে ঠিক আছে, কোনো কনসিকোয়েন্স নাই, আপনার কিছু হবে না। এই যে ডিজিটাল স্পেসে এগুলো করছে, যে আমাদেরকে রিপোর্ট করছে, ফেসবুকে কিছু বলতে দিচ্ছে না, লিখতে দিচ্ছে না, এবং এই জিনিসটাকে কি আমরা কোনোভাবে প্রতিরোধ করতে পারছি না, আমরা কারো সাহায্যও পাচ্ছি না, কারণ সিস্টেমের ক্রাইসিস। বর্তমান সরকার আমরা দেখছি যে ফ্যামিলিদেরকে নিয়ে বেশ যথেষ্ট ভাবছে, ফ্যামিলি কার্ড করছে, মানে কৃষক কার্ড করছে। ফ্যামিলি কার্ড করছে এই কারণে যে নারীদের একটা নিরাপত্তার জন্য। আসলে কি এই আপনি যে বর্ণনাটা দিলেন, সেই নিরাপত্তা এবং আর্থিক যে নারীদের নিরাপত্তা, এই দুটোর মধ্যে কীভাবে দেখছেন? কিছু কিছু ওয়েলফেয়ার প্রোগ্রাম সরকার করে থাকে, সাধারণত ইউরোপের দেশগুলি, আপনার ক্যানাডা, এইগুলি ওয়েলফেয়ার রাষ্ট্র, সেখানে কিছু কিছু ওয়েলফেয়ার প্রোগ্রাম থাকে, যেমন বাংলাদেশের টিসিবির কার্ড আছে, সেরকম ফ্যামিলি কার্ডটাও সেরকম। তো একটা রাষ্ট্র সম্পূর্ণ যে ক্যাপিটালিজম দিয়ে চলতে পারে না, কিছু কিছু সরকারি সহায়তার অসম্ভব প্রয়োজন বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্রে। এইগুলিকে আমি সাধুবাদ জানাই। কিন্তু ফ্যামিলি কার্ড, ফ্যামিলিকে রক্ষা করার যে মানে যেই কাজগুলি তারা করছে, ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি করেছে, বা কৃষক কাজ করেছে, কার্ড করছে, কিন্তু সেক্ষেত্রে যে আমাদের যে হয়রানি, আমাদের এই যে যৌন
হয়রানি হচ্ছে প্রতিদিন। আপনি দেখেছেন 24-এ নিপীড়ককে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে এবং নিপীড়ককে আপনার কোরআন শরীফ হাতে নিয়ে এই যে ইসলামিক যে বক্তা, তারা তো অনেক ইনফ্লুয়েন্সিয়াল, তাদের কথা মানুষ শোনে, কিন্তু তারা কি করছে? তারা এই মানুষগুলিকে বরঞ্চ আরও বাহবা দিচ্ছে। সেই নিপীড়ক, যেহেতু সে নারীকে নিপীড়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাকে কোরআন শরীফ হাতে তুলে, পবিত্র ধর্মগ্রন্থ তার হাতে তুলে দেওয়া যায়? তাকে কি ছাড়িয়ে এইভাবে ফুলের মালা দিয়ে আনা যায়? এটা তো আসলে ইসলামও বলেনি। না, ইসলাম তো কখনো বলবে না এটা। মানে বাংলাদেশের ইসলাম তো কোনো ইসলাম না, সেটা তো বাংলাদেশের একটা হাইব্রিড এবং নিজস্ব ভার্সন। এর মধ্যে একটু ছোট্ট একটা ঘটনা যেটা অনেকটা ভাইরাল হয়েছে। বর্তমানে যে জাতীয় সংসদের বিরোধী দলে যারা আছে, বিরোধী দলের আসনে বসা একজন সংসদ সদস্য মাওলানা আমির হামজা সংসদে বসে তার আশপাশেই একজন আছে স্বতন্ত্র থেকে পাশ করেছে, ব্যারিস্টার রুমিন ফারহান, এবং বর্তমান গভর্নমেন্টেরই একজন মন্ত্রী সহ আরও এক দুজনকে নিয়ে আমির হামজা যথেষ্ট কটূক্তিমূলক বক্তব্যটা দিয়েছে, সেটা মনে হয় দেখেছেন। এটা ব্যারিস্টার রুমিন ফারহান সংসদেও কিন্তু দাবি জানিয়েছে, বিচার চেয়েছে, মানে একজন সংসদ সদস্য স্পিকারের কাছে বিচার চেয়েছে। এই বিষয়টা আপনি আপনার অবস্থান থেকে কীভাবে দেখছেন? আমি ওই সংসদের ওই যে রুমিন ফারহানরা যে দাবিটা জানিয়েছে ওটা নিজে দেখেছি, ভিডিওতে দেখেছি, এবং আমি আমির হামজার বক্তব্য দেখেছি, এবং আমির হামজার এই যে অসংলগ্ন বক্তব্য কিন্তু আমার মনে হয় সবাই দেখছে, দীর্ঘদিন দেখছে, মিলিয়ন ভিউজ হয়েছে, এবং এগুলির নিচে কমেন্টস যদি যান তাহলে বাহাবা দেয়া হয়। মানে নারীকে হেনস্থার যে সে করতে পারছে এবং তাদের পক্ষের একজন নারী হেনস্থাকারী যে আছে, সেই জিনিসটাকে তারা সেলিব্রেট করে। তো না, মানে আমির হামজা মূলত একজন সেলিব্রেটেড বক্তা, এবং এনারা যে বর্তমান যে সমাজ, বর্তমান যে ইয়াং মানে জেন জি যাদেরকে আমি পড়াই, তাদের যে সাইকোলজি, বিহেভিয়ারাল সাইকোলজি, সেটাকে শেপ করে, এবং এরাই ফেসবুকে বা এই ইভেন ফিজিক্যাল স্পেসে নারীকে হেনস্থা করে, কারণ এভাবে গ্রুম করে। তো এই যে আমির হামজার যে ইম্প্যাক্ট, এটাকে খুব খুব সোজা সাপটা তার একটা স্পিচ দিয়ে আপনি বর্ণনা করতে পারবেন না। দীর্ঘদিন ধরে তিনি একা না, নারীকে তেঁতুলের সাথে তুলনা, নারীকে দেখলে মুখে লালা পড়ে, সেই ব্যক্তিকে আবার প্রোটেক্ট করা সরকারের, তারপরে নারী হচ্ছে জাহান্নামের কীট, এই ধরনের আজে বাজে কথা বলে ওই যে বক্তব্য দেয়া। তো সেই মানুষের সাথে আবার দেখবেন যে আমাদের বড় বড় যে মানে রাজনীতিবিদরা তারা ছবি তুলছে, তাদেরকে পলিসি মেকিংয়ের সেই যে হেনস্থাকারীদেরকে তাদেরকে সাথে রাখছে, এটা তো নিশ্চয়ই চোখে পড়েছে। তাহলে এই যে আমির হামজা যে বডি শেমিংটা করলো, পুরুষদের ঘুরিওয়ালা, সে তো বলতে পারে না। এগুলি তো কোনো পার্লামেন্টে বলার মতো বা একটা পাবলিকলি আমি যখন কথা বলবো, আমি তো সংযত কথা বলবো, আমার কথা মানুষ শুনছে, আমজনতা। তো সেই ব্যক্তির সে মানুষকে ডাইরেক্ট বডি শেম করছে, তার শরীর নিয়ে কথা বলছে, দুজন নারীকে নিয়ে কথা বলছে, নায়িকাকে নিয়ে কথা বলছে, যে এই নারীরা দুজন পাশে বসে আছে, তার নারীরা বসে আছে তার পাশে, এই জিনিসটা তার বলার প্রয়োজনটা কি? কোন প্রয়োজনে সে নারীদের নাম, আমার বাম পাশে ডান পাশে নারী, মানে তারা কি জানেন, এই মানুষগুলি না কোনোদিন ওপেন স্পেসে গিয়ে নারী সাথে আলাপ করেনি। যেমন আমি যেখানে জব করি, ওটা আমি গ্রেড 12-এ পড়াই, মানে কলেজ সেকেন্ড ইয়ার যেটা। তো আমাদের এখানে একজন মাওলানা আছে, যিনি কিনা আপনার ইসলামিক যে সাবজেক্টগুলি ওগুলি পড়ায়। এই মানুষটা, আমরা যখন টিচার্স রুমে বসি সবাই আমরা হাসি ঠাট্টা করি, সে কিন্তু অনেক শিক্ষিত এবং একজন মাওলানা এবং কোরআনে হাফেজ এবং ইসলামের একজন শিক্ষক। এই মানুষটা এই কাজটা কখনো করবে না। কেন করবে না? কারণ সে এমন একটা পরিবেশ পায় যেখানে সে তার নারী কলিগদের সাথে বসে খাওয়া দাওয়া করছি একই জায়গায়। তো এনারা এই পরিবেশটা কখনো পায় না। নারী এবং পুরুষকে এতটাই আলাদা করে পর্দার আড়ালে রেখে দিয়েছে যে এনাদের কাছে নারীর পাশে বসা একটা বিরাট ব্যাপার, এবং সেটাও একটা আলোচনার ব্যাপার। সেটা নিয়েও সে একটা সোশ্যাল ডিসকোর্স, এক ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে, যাতে নারীরা অন্তরালে থাকবে। মানে এদিকে সেদিকে আমি নারী দেখছি, এই জিনিসটা তাকে আমি দেখবো কেন, তারা কেন ভিজিবল হবে। এবং তিনি তার একটা মানে আর কিছুদিন আগেরও একটা বক্তব্য আছে যে
নারীর একমাত্র কাজ হচ্ছে তার দিকে যখন মানে স্বামী দেখবে, তখন তার স্বামীর যে আর কি ডিজায়ার সেগুলিকে পূরণ করে, এছাড়া তাদের আর কোনো কাজ নাই। এটা এই ধরনের কথাবার্তা অসংলগ্ন বলছে, এবং এটার কোনো কনসিকোয়েন্স তাকে ফেস করতে হচ্ছে না। আপনি দেখেছেন যে এইগুলি বন্ধ হওয়ার জন্য কোনো সরকার কখনো কোনো পদক্ষেপ নিতে পারে না, কারণ এরা একটা ভোট ব্যাংক, এরা তৌহিদি জনতা, এরা এত স্ট্রং যে এরা যে কারো সোশ্যাল মিডিয়া স্টপ করে দিতে পারবে, যে কারো সোশ্যাল মিডিয়াতে তারা গণ আর কি কপিরাইট, গণ আর কি আপনার হার্ম করে আপনারকে বাদ দিয়ে দিতে পারবে। ওদের যে অনুজ যারা, আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে প্রধানমন্ত্রীর যে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাকেও কিন্তু তাকে হ্যারাস করেছে, একজন অ্যারেস্ট হয়েছে। আমরা যদি মানে ওই সংসদের বাইরে যে ঘটনাগুলো সেগুলো যদি দুর্বলও দেখি, কিন্তু জাতীয় সংসদে যে নারীটা সরাসরি বিচার ছিল স্পিকারের কাছে, আমরা আসলে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, যে স্পিকারের সেরকম কোনো উদ্যোগ দেখতে পাইনি। পাশাপাশি একটা রাজনৈতিক দলের যে তিনি সংসদ সদস্য, সেই রাজনৈতিক দলের তরফ থেকেও কোনো ধরনের কোনো মার্সি বা কোনো নিন্দা বা কোনো সতর্কবার্তা কিছু কি পেয়েছেন, দেখেছেন? আমি প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মাননীয় স্পিকারের কাছ থেকে আমি এই ধরনের আর কি রেসপন্স আশা করিনি। ঠিক আছে যে পেপার পত্রিকায় যেটা আসে সেটা নিয়ে সংসদে কোনো কিছু করা যায় না, বুঝলাম করা যায় না, কিন্তু এইটাকে এতটুকু অ্যাড্রেস করা মানে জিনিসটাকে নারী হয়রানিকে আর কি ওই মব সন্ত্রাসকে যেরকম ইউনূস সরকার যেরকম বাহবা দিয়েছিলেন, প্রেশার গ্রুপ বলে এড়িয়ে গিয়েছিলেন বা সেই জিনিসটা বাড়তে দিয়েছিলেন, এখানে যেটা হয়েছে এভাবে যদি স্পিকারের মতো একটা চেয়ারে বসে তিনি যদি এটাকে একটা সাধারণ একটা লাইনও বলে দিতেন যে অবশ্যই এটাকে আমাদের প্রতিহত বা এটাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে, এই ধরনের কিছু। এই রুমিন ফারহানা বিগত 17 বছর জীবনের নিরাপত্তার দিকে না তাকিয়ে তিনি কিন্তু আর কি বিএনপির পক্ষে কনস্ট্যান্টলি কথা বলে গেছেন, টক শোতে কথা বলেছে। এরকম একটা মানুষ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি জয়লাভ করেছেন, তার মানে এই না যে সে আমার জন্য বিগত দিনে করেনি, সে তো করেছে। এবং একজন সংসদ সদস্য সেই নিরাপত্তাহীনতায় ভুগছে, তার যে বক্তব্য আমরা যেটা শুনতে পেলাম, তাহলে একজন সংসদ সদস্যকে রাষ্ট্রের তো সে নিরাপত্তা পাওয়ার কথা, সেটা যেভাবেই হোক। জি, তো আমি ওনারও আগে যদি যাই তাহলে প্রধানমন্ত্রীর কন্যা এবং শুধু বিনা কারণে তার একটা ভিডিও ভাইরাল করলো, যে ভিডিওটা ছোট একটা বাচ্চা, আমি যখন পড়াশোনা করি ওরকম ভিডিও আমার হাজারটা আছে, আমরা মজা করি না বন্ধুদের সাথে, আপনারও থাকবে আপনার বন্ধু বান্ধবের, হ্যাঁ শৈশবকালে, সেটাকে নিয়ে এত অপচর্চা করা, এইভাবে ছড়ানো, সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। সেটার পাওয়ার দেখেন, প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে এই পরিমাণ হেনস্থা করলে সেটাকে নিয়ে কেন কোনো প্রতিবাদ হয়নি? আমি প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদটা করা কেন হয়নি বা আইনি অ্যাকশন নেওয়া হয়নি? আইনি অ্যাকশন নেওয়া হলেই কিন্তু ওরা আর করতো না। এই যে আইন তাকে ছেড়ে দেওয়া এবং কেউ সেটার বিরুদ্ধে না দাঁড়ানো, সেটাও একটা ব্যাপার। দ্বিতীয়ত আসি রুমিন ফারহানা দল ছেড়ে দিলেও সে দীর্ঘদিন তাদেরকে সার্ভ করেছে, যার ফলেও তার পক্ষে দাঁড়ানো উচিত ছিল, তাকে হেনস্থা করা যায় না। ইভেন কোনো নারী, এবং ওখানে তো বিএনপিরও তো নারীরা আছে, মন্ত্রী ছিলেন। এখন দেখেন যে আমি এতটাই উদার হচ্ছি, এতটাই লিবারেল ডেমোক্রেসি, লিবারেল হতে যে আপনি ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে যখনই আপনি না বুঝতে পারবেন, তখনই আপনি বাক স্বাধীনতাকে বুঝতে পারছেন না যে বাক স্বাধীনতারও তো ব্যারিয়ার আছে, গণতন্ত্রের একটা ব্যারিয়ার আছে। আপনার আইনের শাসন, গণতন্ত্র মানে তো আইনের শাসন থাকবে, তার মানে কি আপনি যখনই
বাক স্বাধীনতা মানে যা খুশি তাই বলা, যাকে খুশি তাকে হেনস্থা করতে দেয়া, তার মানে সেটা আর গণতন্ত্র থাকছে না, বরঞ্চ গণতন্ত্রের উল্টো দিকে যে গণতন্ত্রকে বিপদগ্রস্ত করে সে হয়ে যাচ্ছে মবতন্ত্র। তাহলে আমরা কি এই আবারও বিগত ইউনূস সরকারের মতো মবতান্ত্রিক এবং ডিজিটাল মব যে তৈরি হচ্ছে নারীর এগেনস্টে, সেটাকে কি প্রশ্রয় দিব, নাকি আইন দ্বারা খুব শক্তভাবে সেটাকে প্রতিহত করব? রুমিন ফারহানা হোক, জাইমা রহমান হোক, আমি হই, যে কোনো নারী, তাতে তাতে জামাতেরও যদি কোনো নারী হোক, আমরা সকল নারী বা পুরুষ, এই যে বডি শেমিং, আপনি পুরুষ, আপনার খারাপ লাগে না আপনাকে যদি আপনার শরীর নিয়ে কেউ বাজে মন্তব্য করে? আপনি কোরআন শরীফে কোনো জায়গায় দেখেছেন যে তুমি যে নারীকে হেনস্থা করো বা এরকম? তো এইভাবে একটা ধর্মকে কলুষিত করা, এই যে ইসলাম ধর্মর সম্মানটাকে নষ্টই তো তারা করছে, এই জিনিসটা কে শিক্ষা দিবে? এটা পার্লামেন্ট পারে না? আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছে যে মদিনা সনদ অনুযায়ী নবীর যে নিয়ম কানুন সেই অনুযায়ী দেশ পরিচালনা করবে। তাহলে কি আমরা কি পাচ্ছি, কি দেখছি? না, আমি তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেডিকালাইজেশন, একটা জঙ্গিবাদী আদর্শে এবং নিজেদের মন গড়া আদর্শে এখানে এক ধরনের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। দেখেন, রাষ্ট্র হবে সেকুলার। আমি কিন্তু মনে করি না যে কোনো একটা নির্দিষ্ট ধর্মকে আপনি রাষ্ট্রীয় ধর্ম বানাবেন, সেটা দিয়ে কোনো ভালো রাষ্ট্র তৈরি করা যাবে না। কারণ হচ্ছে সেকুলারিজম মানে কি, যেমন ধরেন যে যার মতো ধর্মচর্চা করবে, আপনার ধর্মকে, আপনার ধর্ম করার স্বাধীনতাকে রাষ্ট্র প্রোটেক্ট করবে, আপনার কোনো সুবিধা অসুবিধা যেটা আছে সেটা দেখবে। যেমন ইমামদের, পুরোহিতদের টাকা দিচ্ছে, খুবই ভালো, তারা কম বেতন পায়, এই ওয়েলফেয়ার প্রোগ্রামগুলি তারা চালাবে। কিন্তু একটা নির্দিষ্ট ধর্ম, সেটাকে রাষ্ট্রীয় পর্যায়ে এনে তাদেরকে মানে এস্টাবলিশ করে দেওয়া এবং সেভাবে দেশ চালানো, তাহলে যারা কিনা সাধারণ মানুষ আছে তাদের কি হবে? মানে ধর্ম রাষ্ট্র ব্যবস্থা থেকে কিন্তু অনেক আগে মিডল এজে চলে গিয়েছিল, যে যখন জানেন যে ইংলিশ চার্চের প্রতিষ্ঠা হয়েছিল, হেনরি দ্য এইট উনি এটা করেছিল, যে রোমান ক্যাথলিক চার্চ থেকে আলাদা। ওর পর থেকে কিন্তু রাষ্ট্র এবং ধর্ম দুটো আলাদাভাবে ফাংশন করতে শুরু করলো। এখন কিন্তু আবার বাংলাদেশের মতো দেশগুলিতে এই যে একসাথে ফাংশন করার কথা বলছে। এভাবে হয় কি, যে মানুষ সংখ্যায় কম হলেই কম গুরুত্বপূর্ণ না, প্রত্যেকটা নাগরিক গুরুত্ব এক। রাষ্ট্রের চোখে অধিক মানুষ আর কম মানুষের কোনো ফর্মুলা, ফিলসফি থাকতে পারে না। প্রত্যেকটা, এখানে যদি লিবারেল ডেমোক্রেসি হয়, ইন্ডিভিজুয়াল রাইটও গুরুত্বপূর্ণ, কালেকটিভ রাইটও গুরুত্বপূর্ণ। তো এইগুলিকে সরকার কেন দেখছে না? তারা পপুলিস্ট অ্যাপ্রোচে চলে যাচ্ছে। তারা মনে করছে বেশিরভাগ মানুষ যেহেতু ধর্মপরায়ণ, সুতরাং এই ব্যাপারটাকে যদি আমরা বলি তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো, এই চর্চাটা বরাবরই হয়ে আসে। ভোট পলিটিক্সের মধ্যে পড়ছে। জি, এটা একটা ভোট পলিটিক্স এবং ভোট ব্যাংক, এরা বড় একটা ভোট ব্যাংক, পপুলিস্ট রাজনীতি। আপনি জানেন যে বিশ্বব্যাপী পলিটিক্যাল পপুলিজমের এক ধরনের উত্থান হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে না হয় কে ভোট দেয়? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ যা অসংলগ্ন, আমির হামজা আর ডোনাল্ড ট্রাম্পের পার্থক্যটা দেখান, কোনো পার্থক্য নেই, সেম। তো এরকম, এবং যার এপস্টিন ফাইলে এত মানে যার সম্পর্কে, যার তো প্রেসিডেন্সি থাকার কথা না, সে সারা জায়গায় অ্যাটাক করছে, একজন প্রেসিডেন্টকে ধরে আনছে। তো এইরকম লোকগুলি এখন এই দেশ, এই পৃথিবী রুল করছে। তার মানে কি, একটা অদ্ভুতভাবে একটা পপুলিজম বা বিকৃত রাজনৈতিক মানে চর্চার আমরা রাইজ দেখতে পাচ্ছি, যেটা এই এবং রাইট উইং, আপনি দেখেছেন যে ডান ঘরানার, ফার রাইট ঘরানার উত্থান হয়েছে সারা বিশ্বে। এবং এই উত্থানটা যেমন হঠাৎ করে হয়েছে, হয়তো পতনটাও হয়ে যাবে। সাংস্কৃতিক বিপ্লব একটা হওয়া দরকার, সেই সময় রেনেসান্স হয়েছিল, আপনার মনে আছে? পুনর্জাগরণের মাধ্যমে কিন্তু আমরা একটা সায়েন্টিফিক একটা এক্সপ্লোরেশন দেখেছিলাম, যেখান থেকে আমরা একটা সহনশীল পৃথিবী পেয়েছিলাম। আবার রেডিকালাইজেশনের দিকে চলে গেল। এই যে ডোনাল্ড ট্রাম্প, আমাদের আমির হামজা, আমাদের যে বর্তমান পলিটিক্যাল যে রেটরিকগুলি তৈরি হচ্ছে ধর্মকেন্দ্রিক, এই যে ব্যাপারগুলি, এগুলিতে হয় কি, আপনি উচ্ছৃঙ্খল জাতি তৈরি করেন এবং
একটা গ্রুপের কমিউনাল পলিটিক্স বলে ওটা, যে আপনার একটা নির্দিষ্ট কমিউনিটি আছে, সেই কমিউনিটিকে আপনি অনেক বেশি পাওয়ারফুল করে দিচ্ছেন, ওরা আপনাকে হেনস্থা করবে যে কাউকে। এই যে ছেলেরা, অনেকে বলে যে ছেলেদের কোনো ক্ষতি হচ্ছে না, হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলে শর্ট প্যান্ট পরে যে ফুটবল খেলেছে তাকে হেনস্থা করা হয়নি, কিন্তু ওইটা কেউ দেখে না, কারণ ছেলে তো, ছেলেদের আপনি হেনস্থা করলে কেউ দেখে না। এই যে ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটিতে হাফ প্যান্ট পরে যে একটা ছেলে রান্না করছে, বাবুর্চির যে অ্যাসিস্ট্যান্ট, তাকে হেনস্থা করছে কেন? সে কেন হাফ প্যান্ট, তার গরম লাগতে পারে, তার ইচ্ছে সে পোশাক পরবে। তো এই যে হেনস্থাগুলি যে একেবারে সবার ক্ষেত্রে হচ্ছে, সেই ব্যাপারগুলিকে রাষ্ট্র যদি পপুলিজমের চর্চা না করে ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রাখার কথা বলে, যে আপনি আপনার ধর্ম চর্চা করেন, আমি সম্পূর্ণ সম্মানের সহিত আপনাকে, তো আমি টাকাও দিচ্ছি ধর্মচর্চা করার জন্য, ভর্তুকি দিচ্ছি, আমি মসজিদ মাদ্রাসায় টাকা দিব, কিন্তু আমি এই জিনিসটাকে পলিটিক্যাল ওয়েপন হতে দিব না। কিন্তু এখানে ওয়েপন বানিয়ে ফেলছে। একটু যদি জানতে চাই যে আমির হামজা এবং সমাজে আরও যে নগ্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, আমরা দেখলাম যে নির্বাচনের পরও একটা প্রতীকে ভোট দেওয়ায় সে নারী ধর্ষণের শিকার হলো। সামগ্রিক এই বিষয়টাকে আপনি একজন শিক্ষক হিসেবে রাষ্ট্রের প্রতি এবং সমাজের প্রতি আপনার কী পরামর্শ থাকবে? রাষ্ট্রের কাছে আমার একেবারে প্রথমই আবেদন, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আবেদন যেটা হবে, যে উনি একটা সেকুলার দেশের থেকে এসেছেন, আমিও সেই সেম দেশে থেকে এসেছি, তো সেখানে আমরা তো নিরাপদে ছিলাম, মানে তার কন্যাও নিরাপদে ছিল, সেখানে ফুটবল খেলতে পেরেছে, কিন্তু আমি মানে আপনার দেশে বা আমার দেশ বলতেও পারি না, আমি তো নিরাপদ না। আমি ডিজিটাল স্পেস, আমার ফেসবুক দুদিন পরে পরে রিপোর্ট দিয়ে বন্ধ করে দিচ্ছে, আমি তো নিরাপদও না এই দেশে, তাহলে এটাকে আমার দেশই বা কী করে বলি? এই যে বারবার দেশ ছেড়ে চলে যাই, বারবার আসি, আমি 3বার এসেছি, 3বার চলে গেছি, কোন নিরাপত্তাহীনতা, হেনস্থা। এই যে এই পোশাকটা পরেছে, এটা তো কোনো জায়গায় খোলামেলা কিছু নাই, জাস্ট একটা সাধারণ পোশাক, এই পোশাক পরে বাইরে যাব, একটা রিক্সাওয়ালাও আমাকে জঘন্য ভাষায় কমেন্ট করবে। আমার এতটুকুই পরামর্শ যে আমাদের যে নতুন প্রজন্ম, যারা কিনা আপনার এই আমির হামজার মতো মানুষদেরকে ফলো করে এবং তাদেরকে বাহবা দিচ্ছে, কারণ নতুন প্রজন্ম তো শিক্ষিত প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম, তারা আমাদের থেকে বেটার। যেমন আমার মেয়ে আমার থেকে অনেক বেশি জানে, কারণ হচ্ছে তারা ইন্টারনেটের যুগে জন্ম হয়েছে। তো এই যে মানে এই মানুষগুলি যে তাদের সাইকোলজিকে শেপ করছে, তাদের সোশ্যাল বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করার আর কি এক ধরনের যে রাইট সেটা পেয়ে গেছে, এবং এই যে ইনফ্লুয়েন্স করতে পারছে, এই জিনিসটা আমাদের জন্য অনেক বিপজ্জনক, এবং এটা যাতে না হয় এটার জন্য ইমিডিয়েট অ্যাকশন দরকার। যেমন ধর্ষকের বিচার ইমিডিয়েটলি দরকার, ধর্ষকের যে বিচার হচ্ছে সে ব্যাপারে অনেকে অ্যাক্টিভ থাকে ভীষণ, তো সেই ব্যাপারগুলিতে যেমন সোশ্যাল মিডিয়াতে অনেকেই সেটা নিয়ে লেখালেখি করছে, নিউজ পেপারগুলি লিখছে, বা আইনও আছে। সো ওই আইনের যে ইমপ্লিমেন্ট, তনু হত্যার বিচার এখনও হয়েছে কিনা আমি জানি না, হয়নি মনে হয়। তো এইগুলির ইমিডিয়েট বিচার দরকার, এবং এই যে মাদ্রাসায় শিশু বলৎকার যে হচ্ছে, সেই জিনিসটাকে কোনো নিয়ন্ত্রণের কোনো মাধ্যমই নাই, কেউ কথা বলতে সাহস রাখে না। সেই জায়গায় কি বলা হয় যে আমাকে শয়তানে পেয়েছিল তাই আমি বলৎকার করেছি। এই যে জায়গাগুলো, এগুলি শক্ত হাতে আইন প্রয়োগ করে, আইন দ্বারা এই বিহেভিয়ারকে কন্ট্রোল করতে হবে। সমাজের যত অসঙ্গতি, অসংলগ্ন বিহেভিয়ার যেগুলিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেগুলি সবসময় আইনের প্রয়োগের মাধ্যমে মানে এগুলিকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ সরকার করতে পারে। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের প্রয়োগ, এগুলির ব্যাপারে সবচেয়ে বড় যার ভূমিকা সে হচ্ছে সরকার, এবং নাগরিকদের অনেক বেশি সচেতন হতে হবে। সচেতন নাগরিক তৈরি করার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলির দলীয় রাজনীতির লেজুরবৃত্তি না করে তাদের মূলত যেটা করতে হবে, এই যে দেখেন বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলি নেপালের সাথে তুলনা করে নতুন সরকার
বেশি রাজনীতি বাদ দিয়ে দিয়েছে, যে দলীয় রাজনীতি করতে পারবে না ক্যাম্পাস, আর আমাদের দলীয় রাজনীতির কেন্দ্রভূমিতে পরিণত হয়, যার ফলে কি হয় সব কিছুই রাজনৈতিক। একটা ধর্ষক যদি কোনো রাজনৈতিক দলের হয় সে বেঁচে যায়, একটা হেনস্থাকারী যদি জামাতের বা কোনো দলের হয় সে বেঁচে যায়। তো এইভাবে একটা দেশ চলতে পারে না। একটা দেশের আইন নিজের মতো চলবে, দল তার মতো চলবে, শিক্ষা ব্যবস্থা নিজের মতো চলবে। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক এদের রাজনীতি করার কারণেও এই দেশ কলুষিত হয়েছে। তো সব মিলিয়ে এই ইনস্টিটিউশনগুলি এতটাই কারাপ্ট, এই করাপশনের মধ্য থেকে বের করে না আনতে পারলে আইনেরও প্রয়োগ হবে না, দেশ আমাদের জন্য সেফও থাকবে না। এবং আমির হামজাদের মতো বক্তারা সারা জীবন পার পেয়ে গেছে নারী হেনস্থাকারের। সারা জীবন আপনি দেখেছেন যে ওয়াজকারীদের অর্ধেক সময় যেত হচ্ছে নারীদের গালাগালি করে, এবং সেটা সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে, কিচ্ছু বলেনি। আবার এখন তারা রাজনীতি করা শুরু করেছে, এখন সবাই রাজনৈতিক বক্তব্য, সেখানে নারীরাও আসে। সুতরাং এই মানুষগুলিকে ধর্মের নামে ছেড়ে দেওয়া বা ধর্ম ব্যবসা করতে দেওয়া এবং তাদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখার না দেখে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনার প্রত্যেকটা নাগরিক রেগার্ডলেস অফ দেয়ার আইডিওলজি এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, না হয় কোনোভাবেই এই দেশের এই যে হেনস্থা, এই নারী হেনস্থা বলেন, পুরুষ হেনস্থা বলেন, বা অন্য জেন্ডারকে হেনস্থা বলেন, অথবা রাজনৈতিক হেনস্থা, এটা কখনো মুক্ত হবে না। এবং আমাদের দেশের অর্থনৈতিক সংকট এই সব সংকটের সাথে জড়িত। এই সংকট আমরা মোকাবেলা করতে সক্ষম হব না কখনো। আমরা মাথা উঁচু করে একটা উন্নত দেশ হিসেবে আমরা দাঁড়াতে পারবো না, এটা ইম্পসিবল। আমরাও সেরকম করেছে, যেভাবে ম্যাডাম বলেছিলেন, রাষ্ট্র তার আইন প্রয়োগ করুক, সমাজ সচেতন হোক, এ প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।